আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ভূমধ্য সাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু। ট্রাম্পের বিরুদ্ধে কঠিন আইনি লড়াইয়ের মুখোমুখি বিবিসি। আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। ইসরায়েলের উচিত শিক্ষা দিতে ইরান লেবাননের পাশে উত্তর কোরিয়া, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু। উত্তেজনার পারদ তুঙ্গে, হরমুজ প্রণালী ঘিরে ইরান আমেরিকা ফের মুখোমুখি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। উত্তেজনার পারদ তুঙ্গে, হরমুজ প্রণালী ঘিরে ইরান আমেরিকা ফের মুখোমুখি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। মধ্যপ্রাচ্যে আবারও বড়সড় সংঘাতের আশঙ্কা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে রীতিমতো যুদ্ধের মেজাজে ইরান। পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতিতে ফের মুখোমুখি দাঁড়িয়ে ওয়াশিংটন এবং তেহরান। পরিস্থিতি এতটাই গম্ভীর যে ইরান সম্প্রতি এই জলপথের কাছেই একটি বৃহৎ সামরিক মহড়া চালিয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল তাদের নৌ শক্তির প্রদর্শন। এই মহড়ায় নতুন মিসাইল ও ড্রোন প্রযুক্তির পরীক্ষা চালানো হয়। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের তেল রপ্তানিতে কোনো প্রকার বাধা দেওয়া হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে দ্বিধা করবে না। অন্যদিকে ইরানের এই কঠোর অবস্থানের জবাবে আমেরিকাও পারস্য উপসাগরে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। গত সপ্তাহেই মার্কিন নৌবাহিনীর একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলে প্রবেশ করেছে। পেন্টাগনের দাবি, তারা কেবল আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা দিতেই সেখানে রয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সামান্য একটি ভুল বোঝাবুঝি বা সামরিক ভুল পদক্ষেপও মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘর্ষ ডেকে আনতে পারে। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল পরিবহন করা হয়। ফলে এই পথে কোনো প্রকার বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা দেখা দেবে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। বর্তমানে সব পক্ষের নজর রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার দিকে, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে উত্তেজনা কমাতে কোনো পক্ষই এক চুলও নড়তে রাজি নয়। এই উত্তেজনার শেষ কোথায় তা দেখতে আমাদের নজর রাখতে হবে তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার পরিস্থিতিতে এবার সরাসরি হস্তক্ষেপ করল উত্তর কোরিয়া। ইসরায়েলের সামরিক আগ্রাসনকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার এবং মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে লেবানন এবং ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার এই মন্তব্যের পর পরিস্থিতি আরও ঘোলালো হয়েছে। এই নজিরবিহীন পরিস্থিতিতে তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা কেসিএনের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিয়ংইয়ং স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল যেভাবে লেবানন এবং ইরানের উপর রাষ্ট্রমদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তার উপযুক্ত জবাব দিতে এই দুই দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা পাশে থাকবে। এই অবৈধ আগ্রাসন মধ্যপ্রাচ্যে এক নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে বলেও সতর্ক করেছে কিম জং উনের দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের কৌশলগত সামরিক সম্পর্কই এই ঘোষণার প্রধান কারণ। ইরানকে অস্ত্র ও প্রযুক্তির সহায়তা দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে উত্তর কোরিয়ার। এই পরিস্থিতিতে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে উত্তর কোরীয় অস্ত্র পৌঁছানোর পুরনো অভিযোগ ফের সামনে আসছে। এদিকে উত্তর কোরিয়ার এই স্পষ্ট অবস্থানের পরই দ্রুত পদক্ষেপ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি প্রতিরক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল ইরান, লেবানন, উত্তর কোরিয়ার এই নতুন অক্ষকে কিভাবে মোকাবেলা করা যায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কী কৌশল নেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিম শক্তিগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তর কোরিয়ার বক্তব্যকে অস্থিতিশীল বলে আখ্যা দিয়েছে। সব মিলিয়ে গাজা যুদ্ধের রেশ ধরে লেবানন এবং ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত এবার আন্তর্জাতিক মহলে এক নতুন মাত্রা পেল। একদিকে উত্তর কোরিয়ার সরাসরি সমর্থন, অন্যদিকে নেতানিয়াহুর জরুরি বৈঠক, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এখন নতুন এক মোড় নিতে চলেছে।
এই অঞ্চল কি তাহলে এক বৃহত্তর সংঘাতের দিকে এগোচ্ছে? নজর থাকবে আমাদের। রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। মস্কোর নিকটবর্তী রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এর মাত্র একদিন আগে রাশিয়া কিয়েভে ব্যাপক ও প্রাণঘাতী হামলা চালায়। শনিবার সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াজান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এই হামলা সামরিক অভিযানের অংশ। শুক্রবার রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত 6 জন নিহত হয় এবং আরও প্রায় 3 ডজন মানুষ আহত হয়। বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত হানা সেই হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক মিসাইল সহ রাশিয়া প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। রিয়াজান শোধনাগারে ইউক্রেনের পাল্টা হামলা ইঙ্গিত দিচ্ছে, শীতের আগে আবারও জ্বালানি ভিত্তিক অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলা বাড়ছে। প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে উভয় দেশই শক্তি অবকাঠামোকে টার্গেট করছে। গত সপ্তাহে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন এনার্গো জানায়, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভ্রাট চালু করা হবে, কারণ রাশিয়ার সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে। আরও 15 ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 15 ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়। মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার ইসরায়েলি বাহিনী রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ফেরত দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলকারী বাহিনী গতকাল শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 15 শহীদের মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে মোট 330 মরদেহ পাওয়া গেছে। মন্ত্রণালয় আরও জানায়, এর মধ্যে এখনও পর্যন্ত 97 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। 73 বছরবাসী ইসরায়েলি জিম্মি মিনি গডার্ডের দেহাবশেষের বিনিময়ে এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার রেড ক্রসের মাধ্যমে তার দেহাবশেষ ইসরায়েলি ফেরত পাঠায়। ট্রাম্পের বিরুদ্ধে কঠিন আইনি লড়াইয়ের মুখোমুখি বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ তথ্যচিত্রে ভুলভাবে উপস্থাপন করায় বিবিসি দুঃখ প্রকাশ করেছে, তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি ক্ষমা চাওয়ার পর যারা ভেবেছিলেন ট্রাম্প মামলার হুমকি দেওয়া বন্ধ করবেন, তারা আসলে ভুল ধারণায় ছিলেন। বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগের পর বিবিসির চেয়ারম্যান সামির শাহ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে আইনি রাষ্ট্র নীতি পছন্দ করেন এমন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প যে পরিমাণ মামলা করেছেন, তা থেকে সহজেই এর প্রমাণ পাওয়া যায়। জিবি নিউজে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকার থেকে বোঝা যায়, বিবিসির বিভ্রান্তিকর এডিটিং নিয়ে তিনি খুবই আহত হয়েছেন। সেই সময় তিনি বিবিসির বিরুদ্ধে যে পরিমাণ অর্থের জন্য মামলা করবেন বলে জানিয়েছিলেন, তার পরিমাণ আরও বাড়িয়েছেন। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের তিনি বলেন, এই অঙ্কটা হবে 1 থেকে 5 বিলিয়ন ডলারের। এখানে উল্লেখ্য, 2022 সালে বিবিসির লাইসেন্স ফি থেকে বার্ষিক আয় ছিল 3.8 বিলিয়ন ডলার। তিনি বলেন, আমার বলা শব্দ তারা বিবিসি পরিবর্তন করে দিয়েছে। তিনি জানতে চান, কেন প্যানোরামা সম্পূর্ণ ভিন্ন অর্থ বোঝানোর জন্য তার বক্তৃতার 2টি ক্লিপ এক করেছে। বিবিসি এই সম্পাদনাকে অনিচ্ছিক বলল, তিনি সেই বক্তব্য গ্রহণ করেননি। নভেম্বরের 9 তারিখে বিবিসি প্যানোরামার তথ্যচিত্রে ট্রাম্পের একটি বক্তব্য ভুলভাবে সম্পাদনা নিয়ে সমালোচনায় মুখে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এটা বিবিসির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই প্রতিষ্ঠানে টিকে থাকা কিংবা পতন নির্ভর করে এই সংবাদ মাধ্যমটিকে কতটা নিরপেক্ষ হিসেবে দেখা হয়। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা যখন ক্রমশ কমছে, সেই সময় বিবিসিকে একটা নির্ভরযোগ্য আস্থার প্রতীক হিসেবে দেখেন বহু মানুষ। তার পরিবর্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন ঠিক উল্টো অভিযোগ উঠছে, ফলে একে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে ব্যয়বহুল ও প্রকাশ্য লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে 4 বাংলাদেশির মৃত্যু। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে 4 বাংলাদেশি মৃত্যু হয়েছে। এই সময় নৌকায় 26 জন বাংলাদেশি ছিলেন বলে জানা যায়। রবিবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর পশ্চিম লিবিয়ার আল খমস উপকূলে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও একই উপকূলে অর্ধশতাধিক সুদানি সহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ব্রিটিশ ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি বলছে, উত্তর পশ্চিম লিবিয়ার আল খমস উপকূলে প্রায় 100 জনকে বহন করে 2টি নৌকাডুবির ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রেসেন্ট। লিবিয়ান রেড ক্রেসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল খমসের তীরের কাছে উল্টে যাওয়া 2টি নৌকার খবর তারা পায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের 26 নাগরিক, এদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট 69 জন যাত্রী ছিলেন, এদের মধ্যে 2 জন মিশরীয় এবং বাকি 67 জন সুদানের নাগরিক। এছাড়া তাদের মধ্যে 8 জন শিশুও ছিল বলে জানা গেছে। রেড ক্রেসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার করে। এছাড়া মরদেহ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও তারা করে।
জানা যায় ওই নৌকাগুলি উত্তর আফ্রিকা এবং ইটালির মধ্যবর্তী মধ্যভূমধ্যসাগরীয় এই সমুদ্রপথ ব্যবহার করছিল, যা জাতিসংঘের আন্তর্জাতিক প্রবাসন সংস্থা IOM এর অনুযায়ী বিশ্বের সবচেয়ে মারাত্মক প্রবাসন রুট হিসেবে চিহ্নিত। প্রসঙ্গত, অবহিতভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং প্রসিদ্ধ রুট হচ্ছে লিবিয়া। 2011 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে 8.5 লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছেন। IOM এর তথ্য অনুযায়ী 2025 সালে এখনও পর্যন্ত ভূমধ্যসাগরে অন্তত 1500 জন মানুষ মারা গেছেন বা নিখোঁজ আছেন। এই ঘটনার প্রায় 1/3 লিবিয়ার উপকূলেই ঘটেছিল। ইউরোপীয় সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের মতে এবছর মধ্যভূমধ্যসাগরীয় পথে ইউরোপে আসা প্রায় 59,000 লোকের বেশিরভাগের জন্য উত্তর আফ্রিকার এই দেশটির উপকূল থেকেই এসেছিলেন।